আগের চেয়েও আরও বেশি সমৃদ্ধ ও শক্তিশালী যুক্তরাষ্ট্র, স্টেট অব দ্য ইউনিয়নে দেওয়া ভাষণে বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র কখনোই তৈরি করবে না ইরান, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকারও ছাড়বে না, জানালো তেহরান। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েল বিমান ঘাঁটিতে 12টি মার্কিন যুদ্ধবিমান, দক্ষিণ উপকূলে সামরিক মহড়া শুরু আইআরজিসি। দীর্ঘ 18 মাস পর ঢাকা হয়ে ভারতের কলকাতা আগরতলা রুটে বাস চলাচল শুরু। পরিস্থিতি ভালো হওয়ায় আবারও বাস চলাচল শুরুর সিদ্ধান্ত। এবং ব্রাজিলে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা, ভূমিধসে নিহত অন্তত 30, নিখোঁজ 40 জন, বাস্তুচ্যুত 5 শতাধিক বাসিন্দা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনে বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। কংগ্রেসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটালে দ্বিতীয় মেয়াদে প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও বেশি সমৃদ্ধ ও শক্তিশালী। ট্রাম্প তার বক্তব্যে দেশের অপরাধ নিয়ন্ত্রণ, অভিবাসন নীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে নিজেকে সফল দাবি করেন। তবে ট্রাম্পের ভাষণের সময় বিরোধী ডেমোক্রেটিক পার্টির কয়েকজন সদস্য কংগ্রেসে উপস্থিত ছিলেন না। ক্যাপিটালের বাইরে পাল্টা কর্মসূচির আয়োজন করেন তারা। ইরানের সঙ্গে উত্তেজনা এবং শুল্ক নীতি নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যেই এই ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের অবস্থান শক্ত করতে এবং নীতিগত সাফল্য তুলে ধরতেই কংগ্রেসের এই মঞ্চকে ব্যবহার করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উত্তেজনা, তবে একই সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাও উন্মুক্ত আছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুদিনের টানাপোড়েন নতুন মোড়ে দাঁড়িয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফায় পরোক্ষ আলোচনার আগে পরমাণু ইস্যুতে চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে তেহরান। যুদ্ধের হুমকি আর কূটনৈতিক বার্তার এই দ্বৈত বাস্তবতায় দুই দেশ কি সমঝোতায় পৌঁছতে পারবে নাকি আবারও সংঘাতে জড়াবে, এ প্রশ্নেই এখন দৃষ্টি আন্তর্জাতিক অঙ্গনের। ইমতিয়াজ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে নতুন আশার কথা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আলোচনায় কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি বর্তমানে হাতের নাগালেই আছে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে শুরু হওয়া আলোচনার একদিন আগে সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নজিরবিহীন ঐতিহাসিক চুক্তির সুযোগ তৈরি হয়েছে। আরাকচি স্পষ্ট করে জানান, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার তেহরান ছাড়বে না বলেও সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হচ্ছে ওয়াশিংটন ও তেহরানের তৃতীয় দফার পরোক্ষ আলোচনা। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে আছে ওমান। চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে ইতিবাচক অগ্রগতি আশা করছে দেশটি। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আর যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার। সাম্প্রতিক বৈঠকের পর তেহরানকে 10 থেকে 15 দিনের মধ্যে অর্থবহ চুক্তির আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকিও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। আলোচনার প্রাক্কালে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রাপথে মার্কিন নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপে নেটো ঘাঁটিতে নোঙর করেছে। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দেশের দক্ষিণাঞ্চলে সামরিক মহড়া চালাচ্ছে। আইআরজিসির দাবি, সেখানে একটি শক্ত দুর্গ গড়ে তোলা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের জনমনে এখন মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একদিকে মার্কিন সামরিক প্রস্তুতি ঘিরে যুদ্ধের শঙ্কা, অন্যদিকে কূটনৈতিক সমাধানের আশাবাদ। সব মিলিয়ে যুদ্ধের ছায়া আর কূটনৈতিক সম্ভাবনার দোলাচলে দাঁড়িয়ে জেনেভায় অনুষ্ঠিতব্য বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট মনিটর জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলে 12টি মার্কিন যুদ্ধবিমান অবতরণ করেছে। এছাড়াও মোতায়েনকৃত রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ইরানের আরও কাছাকাছি অঞ্চলে সরিয়ে এনেছে পেন্টাগন। এদিকে মার্কিন সামরিক চাপের মধ্যেই মঙ্গলবার দক্ষিণ উপকূলে সামরিক মহড়া শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্ট IRGC। বিস্তারিত সামিল শিহাবের রিপোর্টে। পারমাণবিক কর্মসূচি নিয়ে এরই মধ্যে 2 দফার আলোচনা শেষ করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওমানের মধ্যস্থতায় আবারও পরবর্তী দফার আলোচনায় বসবে 2 দেশ। অন্যদিকে কূটনৈতিক আলোচনার সমান্তরালে পাল্টাপাল্টি সামরিক চাপ অব্যাহত রেখেছে তেহরান ও ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিমান ঘাঁটিতে অবতরণ করেছে 12টি মার্কিন F-22 যুদ্ধবিমান। ফ্লাইট ট্র্যাকিং ডাটায় দেখা যায়, যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স লেকেনহেড থেকে উড্ডয়ন করে এই স্টিলথ যুদ্ধবিমানগুলো। এগুলোর সঙ্গে রয়েছে KC-46 রিফুয়েলার বিমানও। গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটি নিয়ে যুক্তরাজ্যের লেকেনহেডে অবতরণ করে এসব বিমান। কয়েকদিন সেখানে অবস্থানের পর সেগুলো মধ্যপ্রাচ্যের দিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, কয়েক ডজন বিমানকে মধ্যপ্রাচ্যের দিকে উড়ে যেতে দেখা গেছে, যার মধ্যে F-35, F-22, F-15 এবং F-16 রয়েছে। বিমান ট্র্যাক করা 30 সদস্যের একটি দল জানিয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়া শুরু করে এসব যুদ্ধবিমান। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে রণতরী সহ যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সর্ববৃহৎ রণতরী USS জেরাল্ড ফোর্ড বর্তমানে গ্রিসের ক্রিট দ্বীপের সুদাবে নৌঘাঁটিতে এসে পৌঁছেছে। ইরান থেকে মাত্র 2500 কিলোমিটার দূরে এই ঘাঁটিটি। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র আশঙ্কার মাঝেই দেশটির উপসাগরীয় দক্ষিণ উপকূলে সামরিক মহড়া শুরু করেছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, IRGCর স্থলবাহিনীর যৌথ একটি দল এই মহড়া শুরু করেছে। চলমান এই মহড়ায় ড্রোন, নৌযান, উভচরযান, স্থল থেকে সমুদ্রে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপের পাশাপাশি কামানও ব্যবহার করা হচ্ছে। সামিউল শিহাব, RTV। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে 32 বছর বয়সী এক ব্যক্তির ছুরিকাঘাতে 4 জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির টাকোমার উত্তর পশ্চিমে অবস্থিত কিই পেনিনসুলায় উপদ্বীপে একটি বাড়ির বাইরে এই ঘটনাটি ঘটে। পরে স্থানীয় পুলিশ সন্দেহভাজনকে গুলি করে হত্যা করে। প্রত্যক্ষদর্শী জানান, ছুরিকাঘাতে আহত 4 জনের মধ্যে 3 জন ঘটনাস্থলে মারা যান। অপর একজনকে হাসপাতালে নেওয়া হলেও পরে তারও মৃত্যু হয় বলে জানান পিয়ার্স কাউন্টি ফোর্স ইনভেস্টিগেশন টিমের এক মুখপাত্র। এদিকে দেশটির মিশরি অঞ্চলে আলাদা একটি ঘটনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। দীর্ঘ 18 মাস পর ঢাকা হয়ে ভারতে পশ্চিমবঙ্গের কলকাতা ও ত্রিপুরার আগরতলায় বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার 20 জন যাত্রী নিয়ে বাসটি কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলায় যায়। এ সময় আগরতলা চেকপোস্টে তাদের বরণ করে নেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরার সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান সামার রায় বলেন, 20 যাত্রী নিয়ে ঢাকা হয়ে কলকাতা থেকে আগরতলায় বাস এসেছে। এর চেয়ে কম যাত্রী নিয়ে আরেকটি বাস আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বাস কর্তৃপক্ষ এক কর্মকর্তা জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি ভালো হয় তারা আবারও বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত 40 জন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জুইস দি ফোরা শহরে 18 জনের মৃত্যু হয়েছে। নিকটবর্তী উবা শহরেও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জুইস দি ফোরার মেয়র মার্গারিডা সালোমাও জানান, সেখানে অন্তত 20টি ভূমিধসের ঘটনা ঘটেছে এবং বহু বাড়িঘর ধসে পড়েছে। বাস্তুচ্যুত হয়েছে 5 শতাধিক বাসিন্দা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বন্যার্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কূটনৈতিক, স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজন হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। জাহিদ রহমানের তথ্যছবিতে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় শনিবার 21 ফেব্রুয়ারি সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ দূতাবাস কর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। দূতাবাস প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এর আগে 20 ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দূতাবাসের এ আয়োজনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, জাপান, নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও নেপালের শিল্পীদের অংশগ্রহণে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে উপস্থিত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিরা। প্রধান অতিথি হিসেবে ছিলেন স্টেট ডিপার্টমেন্টের সাউথ ও সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানি পলস মরিসন। মাতৃভাষা দিবসের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশের জনগণের হৃদয় নয়, বরং সমগ্র পৃথিবীর মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। এ সময় শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করেন বেথানি পলস মরিসন। রাষ্ট্রদূত তার বক্তব্যে মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বলেন, ভাষা সৈনিকদের রক্তের বিনিময়ে অর্জিত সমৃদ্ধ বাংলা ভাষা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরার উপযুক্ত কূটনৈতিক মাধ্যম হতে পারে। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন। এছাড়া ছিল বিশেষ মোনাজাতের আয়োজন। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলর নাজনীন সুলতানা, পাসপোর্ট এবং ভিসা উইংয়ের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আবিদুর রহমান এবং ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান। ইমতিয়াজ আহমেদ, RTV। গণস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সহ 40টি দেশের মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। পাশাপাশি আরও 16টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের উপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে সৌদি আরবের খাদ্য ও ঔষধ কর্তৃপক্ষ। মূলত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিউ ক্যাসল রোগের বিস্তার ঠেকাতেই এই আগাম সতর্কবার্তা বলে জানায় তারা। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর কাঁচা মাংস ও ডিম প্রবেশ করতে পারবে না। তবে স্বাস্থ্য সুরক্ষা মান নিশ্চিত করে তাপের দ্বারা প্রক্রিয়াজাত খাদ্যের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টের ভিত্তিতে এই অস্থায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে 2 দিনের সফরে ইসরায়েল যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার গত 8 বছরে দ্বিতীয়বারের মতো আজ দেশটিতে সফরে যাচ্ছেন তিনি। এই সফরে তিনি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটেও ভাষণ দেবেন। নেতানিয়াহুর মতে এই সফর 2 দেশের বিশেষ সম্পর্কে আরও জোরদার করবে, যে শব্দটি সাধারণত শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই সফরে 2 দেশের সম্পর্ক আরও জোরদার হওয়ার আভাস দিচ্ছেন বিশ্লেষকেরাও। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2020 সাল থেকে 2024 সালের মধ্যে ইসরায়েলি অস্ত্রের বৃহত্তম আমদানিকারক ছিল ভারত। এর আগে মোদি 2017 সালে ইসরায়েল সফর করেছিলেন এবং পরের বছর নেতানিয়াহু পাল্টা সফরে ভারতে যান। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।